আসসালামু আলাইকুম। আমি ডক্টর তামান্না আক্তার মিতু। এফসিপিএস ট্রেনি হিসেবে কর্মরত আছি ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের যে টপিকটা হলো মূলত হিলিং অ্যান্ড হেমোডাইনামিক্স নিয়ে। জেনারেল প্যাথোলজি বলতে গেলে 4 থেকে 5টা টপিকস আমাদের পড়তেই হয়। এর মধ্যে হিলিং অ্যান্ড হেমোডাইনামিক্স হচ্ছে আমরা মানে এই চ্যাপ্টারটা না পড়ে আহ, মানে আসলে যাওয়ার কোনো উপক্রম নাই। তো দেখা যায় যে প্রতি বছরই এফসিপিএস এ এই 4-5টা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোয়েশ্চেন থাকেই, এবং হিলিং এন্ড হেমোডাইনামিক্স থেকে কপাল ভালো থাকলে আপনাদের দেখা যায় 2টা কোয়েশ্চেন চলে আসবে। অনেক সময় হিলিং থেকে একটা দেন, হেমোডাইনামিক্স থেকে একটা দিয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আহ, যে কোয়েশ্চেন্স গুলো করা হয়েছে ওগুলো আস্তে আস্তে আমরা একটু ডিসকাশনের পর্যায়ে যাব এবং একটু এলাবোরেট করার ট্রাই করব। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা কি, সেলস হুইচ আর কেপেবল অফ ডিভাইডিং ইন রেসপন্স টু ইনজুরি অর লস অফ টিস্যু মাস। আচ্ছা, আমরা কি জানি রিজেনারেশন টিস্যুর কি হয়, একটা টিস্যু যদি ইনজুর্ড হয় তখন ওই টিস্যুটাকে ওই টিস্যুটার যে লস অফ মাস যেটা হয় আর কি, এই মাসটা টিস্যু মাস লস হওয়ার পরে একটা যে হিলিং প্রসিডিওরের মধ্যে রিজেনারেশন অ্যান্ড রিপেয়ারমেন্ট হয় আর কি। তো এই রিজেনারেশন ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমাদের আহ মানে টিস্যুগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ল্যাবাইল টিস্যু, আর এটা হচ্ছে স্টেবল বা কুইশন সেল, বা আরেকটা আরেকটা হচ্ছে যেটা 3 নম্বরে বলে থাকি আমরা পার্মানেন্ট সেল। যেটা হচ্ছে ল্যাবাইল সেলগুলো যেগুলো থাকে এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, এবং দেখা যায় যে কন্টিনিউয়াসলি বিইং লস্ট যে সেলগুলো থাকে এই সেলগুলোর রিপ্লেসমেন্টে নতুন নতুন সেল যে প্রোডাকশন হচ্ছে, প্রলিফারেশন হচ্ছে, এগুলোকে আমরা বলতেছি মূলত ল্যাবাইল সেল। অর্থাৎ আমাদের কোনোভাবে কোনো স্টিমুলাসের কোনো প্রয়োজন নাই। কোনোভাবে যদি দেখা যায় যে ন্যাচারালি বোন বা আমাদের যে নর্মাল সফট টিস্যু লস হয়ে থাকে, সেই সফট টিস্যু লস বা হার্ড টিস্যু লসের যে প্রসিডিউরটা মানে ন্যাচারাল যে লসটা হয়ে থাকে, সেই ন্যাচারাল লস হচ্ছে এবং ন্যাচারালি রিপ্রোডাকশন হয়ে রিজেনারেশন হয়ে ওই জায়গাটা ফিল আপ করে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি ল্যাবাইল সেল। এ ধরনের সেল কোনগুলো আছে? এই ধরনের সেলগুলো হচ্ছে আমাদের নর্মাল যে হেমোপয়েটিক স্টেম সেলগুলো আমরা বলে থাকি, যেগুলো বোন মেরো থেকে প্রোডাকশন হয়ে থাকে। প্রথমেই যদি আমাদের কোনো এক্সাম্পলের কথা বলা হয় তাহলে আমরা প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল ফ্রম দি বোন ম্যারো। দ্বিতীয়ত আসতেছে কোনগুলো, যেগুলো আমাদের স্কিন, তারপর ওরাল ক্যাভিটির যে আমাদের লাইনিং এপিথেলিয়াম বা সারফেস এপিথেলিয়াম আমরা যেটাকে বলি, যে সারফেস লাইনিং এপিথেলিয়াম অফ দি স্কিন হতে পারে। তারপরে তারপর হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি হতে পারে, সার্ভিক্স, ভ্যাজাইনা, এগুলো হচ্ছে আমাদের কি স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে আমরা বলে থাকি স্কোয়ামাস সারফেস এপিথেলিয়াম বা লাইনিং এপিথেলিয়াম। এগুলো কি আমাদের ল্যাবাইল সেল। অর্থাৎ আমাদের প্রতিনিয়তই আমাদের যে স্কোয়ামাস সেলটা কি হচ্ছে, শ্রেড আউট হয়ে যাচ্ছে, এবং এই শ্রেডিং হওয়ার ফলে একেবারে ন্যাচারালি সেল লস হচ্ছে এবং সেল ফিল আপ হচ্ছে। এগুলো কোন সেল দিয়ে হচ্ছে? এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, অথবা আমরা যেটাকে বলি ল্যাবাইল সেল। আচ্ছা, আরো কিছু যদি উদাহরণের কথা বলে থাকি, আরো কিছু উদাহরণ কি আছে আমাদের? গেল কি, একটা গেল হেমাটোপয়েটিক স্টেম সেল, দ্বিতীয়ত গেল হচ্ছে আমাদের লাইনিং বা সারফেস এপিথেলিয়াম অফ স্কোয়ামাস এপিথেলিয়াম যেটাকে আমরা বলে থাকি, তৃতীয়ত যদি আমরা বলি কিউবয়েডাল, কলামনার এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো কিউবয়েডাল এপিথেলিয়াম গুলো মূলত যেগুলো আমাদের ডাক্ট থাকে কোনো ট্র্যাকের থাকে সেগুলো, যেমন হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম পাওয়া যায়। তারপর হচ্ছে যদি আমরা চিন্তা করি যে প্যানক্রিয়াস, বিলিয়ারি ডাক্ট, হ্যাঁ, এই ডাক্ট গুলোতে কি থাকে? কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। আচ্ছা, এরপরে কি আছে? কলামনার এপিথেলিয়ামে আমরা কি পাবো? নরমালি কলামনার এপিথেলিয়াম আমরা পাই হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, ইন্টেস্টাইনে, হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, ইন্টেস্টাইন, তারপর আপনার হচ্ছে ইউটেরাস অ্যান্ড ফেলোপিয়ান টিউব, ওভারি, এগুলোতে আমরা পেয়ে থাকি। আর আরেকটা হচ্ছে লাস্ট একদম, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা আমরা কোথায় পাচ্ছি? ট্রানজিশনাল এপিথেলিয়ামটা আমরা পাচ্ছি হচ্ছে ইউরিনারি, যে মানে জেনিটিভ ইউরিনারি ট্র্যাক।
জেনিটো ইউরিনারি ট্র্যাকে আমরা পাই। তাহলে এগুলো আমরা গেল কি, এই জিনিসগুলো গেল হচ্ছে আমাদের ল্যাবাইল সেল। এরপরে আসি স্টেম সেল। স্টেম সেল না, আমরা কি বলি, স্টেবল সেল। স্টেবল সেল কোনগুলো, বা কুইশেন সেল যেগুলোকে আমরা বলে থাকি, নর্মালি এই সেলগুলো দেখা যায় ডি নট স্টেজে থাকে, অর্থাৎ কোনো ডিভাইডিং, এদের ডিভাইড হয় না, এরা নর্মালি থাকে। কিন্তু কোনো স্টিমুলাস যদি হয়, কোনো আপনি যদি কোনো এদেরকে কোনোভাবে স্টিমুলাস পায়, একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস পায়, অথবা আচ্ছা, কোনো অ্যাপ্রোপ্রিয়েট যদি কোনো স্টিমুলাস পায়, অথবা হচ্ছে আপনার ধরেন একটা এনাফ পরিমাণে যদি টিস্যু লস হয়ে থাকে, টিস্যু লসটাকে কভার করার জন্য আম, যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস পায়, তখন ওই সেলগুলা তারা জি নট স্টেজ থেকে বের হয়ে তারা তখন জি 1-এ চলে আসে, অর্থাৎ কি, তারা প্রোলিফারেটিং স্টেজে চলে আসে। প্রোলিফারেটিং স্টেজে কি করে, তখন যেমন হচ্ছে ধরেন কারো হচ্ছে আপনার হ্যাপাটাইটিস সি অনেকের থাকে, যে হ্যাপাটাইটিস সি দিয়ে কার্সিনোমা হয়ে থাকে, হ্যাপাটোসেলুলার কার্সিনোমা যেখানে আমরা বলি, তখন আমাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, অথবা লিভার অর্ধেকটা ফেলে দিতে হয় কেটে। তখন কি হয়, ওই লিভার ট্রান্সপ্ল্যান্ট করি, বা লিভার অনেক সময় আবার দেখা যায় কি, যখন আমরা ট্রান্সপ্ল্যান্ট করি, তখন একজন সুস্থ মানুষ চাইলে সে কি করতে পারে, একজন লিভার যার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তাকে কিন্তু লিভার দিতে পারে, এরকম সে কিন্তু চাইলে আরো দুইজনকে লিভার দিতে পারবে। কেন, কিভাবে? এটা হচ্ছে লিভার অটোমেটিক্যালি তার সেল গ্রো করে, অর্থাৎ আমার যদি লিভারের একাংশ থাকে, সেটা আস্তে আস্তে লিভারটা নিজে থেকে গ্রো করবে। এরকম অর্গানগুলো হচ্ছে লিভার, প্যানক্রিয়াস, কিডনি। এর মধ্যে লিভারের ত্বরান্বিত হওয়ার, এক্সিলারেট হওয়ার যে রেট, এটা একটু বেশি থাকে। এ কারণে অনেক সময় কি হয়, আমাদের লিভার যাদের ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, তখন আমাদের ক্রস ম্যাচিং করে আহ এগুলো করে কি করা যায়, সুন্দর লিভার আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি, কারণ লিভার আমাদের দেখা যায় কি সুন্দর লিভার নিজে থেকে গ্রো করতে পারে, বিকজ এনাফ স্টিমুলাস পায়, এবং যখন আমাদের টিস্যু মাসটা ভালোভাবে লস হয়, তখন অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাসটা পেলে ওই অর্গানটা নিজে থেকে ডেভেলপ করে যায়। এর মধ্যে কি কি আছে, আমরা উদাহরণের কথা চিন্তা করি, বেস্ট উদাহরণ হচ্ছে যেটা বললাম, যে আমাদের লিভার, তারপর প্যানক্রিয়াস, কিডনির তাও আবার কোন একটা পোর্শন, টিউবুলার এপিথেলিয়াম যেটাকে আমরা বলে থাকি, সেটা। আরো কিছু সেলের কথা যদি আমরা বলি, যে সেল, হ্যাঁ, হেপাটোসাইট তো একটা সেল, তাই না? তো লিভার তো একটা অর্গান হিসেবে বললাম। এরকম সেলের কথা যদি বলে থাকি, তাহলে হেপাটোসাইট, এডিপোসাইট যেটা এডিপোস টিস্যু তৈরি করে, হ্যাঁ, আমাদের ফ্যাট সেল গুলাকে তৈরি করে, লিউকোসাইট, লিউকোসাইট, তারপর আর কি বলা যেতে পারে, এন্ডোথেলিয়ামের কথা বলা যেতে পারে, স্মুথ মাসেল সেলের কথা বলা যেতে পারে, ফাইব্রোব্লাস্টের কথা বলা যেতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট সেলের কথা যদি বলি, পার্মানেন্ট সেলগুলো হচ্ছে আপনার আহ কি বলা হয়, ধরেন আপনি এনাফ স্টিমুলাস দেন, বেশি স্টিমুলাস দেন, যেটাই হোক না কেন, আপনার এগুলো ইরিভার্সিবল স্টেজে থাকে, অর্থাৎ কোনোভাবে এই সেলগুলা নতুন কোনো সেল তৈরি করতে পারে না। যেমন হচ্ছে মেজরিটি অফ দ্য নিউরনস, আমাদের নিউরনস গুলো হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নিউরন যা দিয়ে গেছে তাই, এর বাইরে আমাদের আর নিউরন তৈরি করার কোনো সক্ষমতা আমাদের নাই। আর কার্ডিয়াক সেল, তারপর আর কি বলা যেতে পারে, আরেকটা হচ্ছে থার্ড নাম্বারে যেটা আমরা বলি স্কেলেটাল মাসেল সেল। তবে বলা হয় স্কেলেটাল মাসেলে আপনার কি আছে, স্কেলেটাল মাসেলে হচ্ছে আপনার স্যাটেলাইট সেল থাকার কারণে এটার একটু পরিমাণ রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে। স্মুথ মাসেল সেলটা কি, স্মুথ মাসেল সেলটা হচ্ছে আমাদের স্টেবল সেল অথবা কুইশেন সেল, আর পার্মানেন্ট সেল হচ্ছে স্কেলেটাল সেল, যেগুলো হচ্ছে ইরিভার্সিবল স্টেজে থাকে এই সেলগুলো। তবে স্কেলেটাল মাসেলে কিছুটা রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে, বিকজ হচ্ছে স্যাটেলাইট সেল থাকার কারণে। তাহলে আমরা এখন একটু মিলাই কোশ্চেন অ্যান্সারটা। সেলস হুইচ আর কেপেবল অফ ডিভাইডিং ইন রেসপন্স টু ইনজুরি অর লস অফ টিস্যু মাস, এটা কি হচ্ছে, যেটা বললাম টিউবিউলার এপিথেলিয়াম অফ কিডনি, ট্রু হচ্ছে। অ্যাডাল্ট নিউরন, এটা ফলস, বিকজ এটা পার্মানেন্ট। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো কি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের কুইশেন সেল অথবা স্টেবল সেল। অ্যাডিপোসাইট, এটাও ট্রু। স্যাটেলাইট সেল, ফলস।
এখানে আমি একটা কোশ্চেনের মানে একটা একটু আমি যেভাবে পড়েছিলাম ওটা একটু জুড়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, প্রথমে কিন্তু সেটা G0 স্টেজে থাকে, এবং যখনই এটা একটা এনাফ স্টিমুলাস পায় তখন G1-এ চলে আসে। হ্যাঁ, নর্মালি এটা G0 স্টেজেই থাকে এবং মিনিমাল প্রলিফারেটিভ ক্যাপাসিটি থাকে। এমন না যে প্রলিফারেশন হওয়ার জন্য সে বসে আছে, হ্যাঁ, তার কাজটা এরকম না, তার মিনিমাল থাকে। কিন্তু যখন সে একটা বিপদে পড়ে তখন দেখা যায় যে তার কাজের অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর এখানে কোনো স্কার ফর্মেশন হবে না, যেটাতে হয় কি আমাদের পার্মানেন্ট সেলগুলো স্কার ফর্মেশন করে, কিন্তু আমাদের যে স্টেবল সেলগুলো আছে সেগুলো কোনো স্কার ফর্মেশন করবে না। কোলাজেন নিয়ে আমরা যদি কথা বলি, কোলাজেন নিয়ে আমরা প্রথম যে কথাগুলো বলবো যে কোলাজেন তৈরি হয় করে কে? ফাইব্রোব্লাস্ট। এবং কোথায় তৈরি করে সে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সে তৈরি করে। এরপর যদি আমরা দেখি যে থ্রি হাইড্রো আপনারা কি বলে যে থ্রি সেপারেট পলিপেপটাইড চেইন দিয়ে এটা কম্পোজড হয়, এবং ব্রেডেড ব্রাঞ্চড থাকে কিভাবে? ইনটু আ রোপ লাইক ট্রিপল হেলিক্স দিয়ে, ইনটু আ ব্রেড লাইক ট্রিপল হেলিক্স দিয়ে ব্রেডেড থাকে, ব্রাঞ্চড থাকে, ঠিক আছে? আর কয়টা কোলাজেন টাইপস থাকে? 30টার মতো কোলাজেন টাইপস আছে। আর মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামাইনো অ্যাসিড যদি বলা হয়ে থাকে যে কোলাজেনের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি? গ্লাইসিন, তারপর কি আছে? প্রোলিন, অ্যালানিন এবং হাইড্রোক্সি প্রোলিন। তাহলে আমরা একটু অ্যান্সার্স গুলো দেখে নেই কি কি আছে। 2-এর এ বলা হয়েছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামাইনো অ্যাসিড এটা হাইড্রক্সিপ্রলিন। এটা হচ্ছে কি? ট্রু। 20 কোলাজেন টাইপস, এটা কি ট্রু? নো, এটা হচ্ছে ফলস, বিকজ আমরা কি জানি 30টা কোলাজেন টাইপস থাকে। ব্রেডেড ইনটু আ রোপ লাইক ট্রিপল হেলিক্স, এটা কিন্তু ট্রু। প্রোডিউসড বাই ফাইব্রোব্লাস্ট ইন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে কি তৈরি হয় না, এটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হচ্ছে। কম্পোজড অফ থ্রি সেপারেট পলিপেপটাইড চেইনস, ট্রু, এটাও কি আমাদের ট্রু। আচ্ছা, গ্রোথ ইনহিবিটর কিছু আছে যে গ্রোথ ইনিশিয়েটর অথবা গ্রোথকে সে ইনিশিয়েট করে, বা যেমন কি এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর না থাকলে গ্রোথে ইনহিবিশন হবে, না থাকলে। ঠিক এরকম কিছু জিনিস থাকলে, কিছু ফ্যাক্টর থাকলে সেগুলো আমাদের গ্রোথকে ইনহিবিট করে। সেগুলো কি কি? এরকম জিনিস হচ্ছে চারটা। চারটা কি কি? 1 নম্বরে যদি আমরা বলি হ্যাপারিন, 2 নাম্বার হচ্ছে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন E2, আরেকটা হচ্ছে এনজিওপয়েটিন 2, আরেকটা কি আমাদের বলতে পারে ইন্টারফেরন। তাহলে এই চারটা জিনিস আমাদের গ্রোথকে ইনহিবিট করতেছে। আর বাকি যাই থাকে সবকিছুই কি আমাদের গ্রোথ এক্সিলারেটর অথবা গ্রোথ ইনিশিয়েটর। তাহলে কি কি সেটা? এখানে প্রথমে এ যেটা বলা হয়েছে ইজিএফ অর্থাৎ এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এটা কি ট্রু। বাকি দেখেন হেপারিন ফলস, হেপারিন ট্রু, আর এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে ফলস। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 হচ্ছে না, প্রোস্টাগ্ল্যান্ডিন কি হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন E2। অ্যানজিওপয়েটিন 2 এটা কি ট্রু। ইন্টারফেরন ট্রু। অর্গানস ইনভলভড ইন হোয়াইট ইনফার্কশন। আচ্ছা, আমরা যদি প্রথমে একটি ইনফার্কশনের কথা বলে থাকি যে হোয়াট ইজ ইনফার্কশন। ইনফার্কশনটা কি? ইনফার্কশন হচ্ছে আপনার বাধা, অক্লুশন। এন্ড কিসের অক্লুশন? ধরেন আপনার অবশ্যই ব্লাড ফ্লোর অক্লুশন। হ্যাঁ, আমাদের বডিতে কি থাকে? কিসের ফ্লো থাকে? ব্লাডের ফ্লো থাকে। যদি এই ফ্লোটার কোনোভাবে অক্লুডেড হয়, এই ফ্লোটা যদি কোনোভাবে অক্লুশন হয়ে থাকে, তখন কি যেতে বাধা পাচ্ছে? ব্লাড কোথায় যেতে বাধা পাচ্ছে? একটা একটা আপনার নির্দিষ্ট একটা টিস্যু অথবা অর্গান, যে অর্গান বা টিস্যুতে যদি আমার ব্লাড ফ্লোটা যেতে তার রেজিস্ট্যান্স ফিল করে অথবা অক্লুশন হয়, তখন সেটাকে ওই জায়গাটা, টিস্যুটা অক্সিজেনের অভাবে অথবা ব্লাডের অভাবে তার যে নেক্রোসিস ডেভেলপ করে অথবা অনেক সময় কনজেশন ডেভেলপ করে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ইনফার্কশন। সেটাকে আমরা বলে থাকি ইনফার্কশন। তাহলে ইনফার্কশন মূলত কি? অর্থাৎ আমাদের একটা প্রত্যাশিত টিস্যুতে, অর্থাৎ আমাদের একটা ডিজায়ারেবল টিস্যুতে যদি ব্লাড ফ্লো যেতে অক্লুশন অক্লুড হয় অথবা কি হয়? রেজিস্ট্যান্স ফিল করে, সেটাকে আমরা বলতেছি কি? ইনফার্কশন। এবং এটা হওয়ার কনসিকোয়েন্সটা কি হতে পারে? আমাদের কনসিকোয়েন্স হতে পারে সেখানে নেক্রোসিস ডেভেলপ করতে পারে, সেখানে কনজেশন ডেভেলপ করতে পারে, এবং অনেক সময় সেখানে ইডিমা ডেভেলপ করতে পারে। এবং ফাইনালি এগুলোর কনসিকোয়েন্স কি আরো? যদি খুব বেশি কনজেশন, খুব বেশি আমাদের ইনফার্কশন হয়, অনেক সময় আমাদের আহ কি হয়? আমাদের
ডেথও হতে পারে, তাই না? কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, আমাদের সেরেব্রাল স্ট্রোক হতে পারে, সেরেব্রাল ইসকিমিয়া হতে পারে। ওকে, এখন আরো যদি একটু আমরা ইলাবোরেট করি ব্যাপারটাকে, যে হোয়াইট ইনফার্কশন আছে, আর এটা হচ্ছে কি যেটাকে আমরা পেইল অর এনিমিক ইনফার্কশন বলি, আর হচ্ছে রেড ইনফার্কশন। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা হলো আপনার যেটাকে আমরা কি বলি, ইনফার্কশনের ক্ষেত্রে যেগুলোর এন্ড আর্টারি আছে, এন্ড আর্টারি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার ব্লাড ফ্লো যেতে একটু টাইম বেশি লাগে, এবং দেখা যায় কি ইনফার্কশন হওয়ার চান্সেস একটু হাই থাকে। এর মধ্যে হোয়াইট ইনফার্কশনটা হচ্ছে মানে এরকম একটা উদাহরণ। হোয়াইট ইনফার্কশন কোথায় কোথায় হয়? কিডনি হতে পারে, স্প্লিন হতে পারে, এবং আরেকটা কি হার্ট হতে পারে। এগুলো তো কি থাকে আমাদের, এন্ড আর্টারি থাকে, এন্ড আর্টারি থাকে, এই জন্য এখানে কি হতে পারে, হোয়াইট পেল অর এনিমিক ইনফার্কশন হয়। এখন আপনারা ধরেন অনেক এরকম সার্কুলেশন আছে যেখানে কোল্যাটারাল সার্কুলেশন হয়, যেমন আমাদের ফেস, আমাদের ফেসে কোল্যাটারাল সার্কুলেশন থাকে। তো যেখানে কোল্যাটারাল সার্কুলেশন থাকবে সেখানে আপনার ইনফার্কশন হওয়ার চান্স অনেক কমে যায়। হ্যাঁ, ইনফার্কশন রেজিস্ট্যান্ট থাকে, মূলত ওখানে ইনফার্কশন হয় না বললেই চলে। ঠিক আছে, তাহলে কোলাteral সার্কুলেশন ইজ গুড ফর আওয়ার অর্গান, আওয়ার টিস্যু। ওকে, এরপর আরো কি বলা যেতে পারে, আম, আর কি আছে আপনাদের, ধরেন ডুয়েল ব্লাড সাপ্লাই। কোথাও যদি ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে তাহলে সেখানেও আমাদের ইনফার্কশন হওয়ার চান্সেস কম। যেমন আমাদের লিভারে কি থাকে, পোর্টাল ভেইন থাকে, হেপাটিক আর্টারি থাকে, অর্থাৎ দুইটা আসে যায়, তাহলে দুইটাই কিন্তু সাপ্লাই পাচ্ছে। একই সময়ে দুটা সাপ্লাই পাওয়ার কারণে তার আসলে ইনফেকশন হওয়ার চান্সেস কম। তারপর হচ্ছে আপনার আমাদের যে ফোর আর্ম অ্যান্ড যে হ্যান্ডস, ব্রাকিয়াল আর্টারি, হ্যাঁ, তারপর কি বলে রেডিয়াল আর্টারি, এটা দুটো আর্টারি, ডুয়েল আর্টারি ব্লাড সাপ্লাই পাচ্ছে। এরপরে আরো কি আছে যদি আরো চিন্তা করেন আপনি, আম লিভার গেল, আর কি আছে, এই মূলত এই দুটো যদি মনে রাখতে পারি তাও চলবে। এরপরে হচ্ছে আহ এটা হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ভেরিয়েশনের উপরে, যে অ্যানাটমিক্যাল সাইটের উপরে আপনার ইনফার্কশনটা নির্ভর করতেছে। আর কিছু সময় থাকে যে আপনার ব্লাড ফ্লোটা যেতে টাইমের উপর নির্ভর করতেছে, হ্যাঁ, অক্লুশন হওয়ার টাইমের উপর নির্ভর করতেছে। যেমন আমাদের ব্রেইন অথবা আমাদের যে নেফ্রন থাকে, এই নেফ্রন বা কিডনি যেটাকে আমরা বলে থাকি, এবং আমাদের যে আমাদের ব্রেন, এই ব্রেনের যে নিউরন থাকে, এটা যদি 3 থেকে 4 মিনিটের মাথায়, এর থেকে বেশি যদি টাইম, অনলি 3 থেকে 4 মিনিট এটা আমার ব্লাড ছাড়া সার্ভাইভ করতে পারে, অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারে। কোনো কারণে যদি 3 থেকে 4 মিনিট ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের কি হয়, ব্রেন ডেথ হয়ে যায়, অর্থাৎ আমি ক্লিনিক্যালি মানে আমি মারা যাব। ঠিক আছে, সম্ভব না আর, আহ, বেঁচে থাকা। আপনি তখন সেরেব্রাল স্ট্রোক হবে। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন হয় আমরা মাসেলে, কার্ডিয়াক মাসেলগুলোতে দেখা যায় কি আমাদের ইনফার্কশন হতে 20 থেকে 30 মিনিট সময় লাগে অক্লুশন হতে। অক্লুশন হওয়ার 20 থেকে 30 মিনিট পর্যন্ত সেটা নিতে পারে, 30 মিনিট ওভার হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার গুলো আমরা একটু দেখি। চারের কি, চারের এ ইন্টেস্টাইন, এটা হচ্ছে একটা রেড ইনফার্কশন, ব্রেইন একটা রেড ইনফার্কশন, কিডনি হোয়াইট ইনফার্কশন, স্প্লিন হোয়াইট ইনফার্কশন, লাংস হোয়াইট ইনফার্কশন। হ্যাঁ, ও আরে যেটা বলছিলাম ডুয়েল ব্লাড সাপ্লাই পায়, এটা হচ্ছে লাংস। হ্যাঁ, লাংস। ব্রঙ্কিয়াল আর্টারি, পালমোনারি আর্টারি থেকে যায় হার্ট দিয়ে, কি সুন্দর চলে যাচ্ছে, ডুয়েল ব্লাড সাপ্লাই। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি, তাহলে কিডনি, স্প্লিন, এই দুটা হচ্ছে আমাদের ট্রু। দেখেন ইনফ্রাকশন মূলত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আর্টারিয়াল ইনফ্রাকশন বেশি হয়। এর মধ্যে থ্রোম্বাল ভেনাস ইনফ্রাকশন হতে পারে। ভেনাস ইনফ্রাকশন যখন হয়, যেমন আমরা কনজেশন পড়েছি, ঠিক না? কনজেশন মানে কি, অর্থাৎ আমার একটা এক্সেসিভ পরিমাণ, মানে ন্যাচারালি এক্সেসিভ না, আপনার ন্যাচারালি একটা অর্গানে আপনার ব্লাড সাপ্লাই পেতে হবে, তো ন্যাচারালি আপনার ইটসেলফ ব্লাড ইটসেলফ উইল গো টু দ্যাট রিজিয়ন, দেন আপনার ওইখানে সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার পর সে এরপরে কি হবে, সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেন দিয়ে বের হয়ে যাবে। এখন কোনোভাবে যদি ভেনাস ভেনাস মানে ভেইন ফ্লো, ভেইন ভেনাস ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফ্লো করার সময় ভেইনে কোনো ইয়া থাকে, আপনার অক্লুশন থাকে, তখন কি হচ্ছে, আপনার কনজেশন ডেভেলপ করতেছে। অর্থাৎ কনজেশন অলওয়েজ মানে হচ্ছে ভেনাস থ্রোম্বোস, ভেনাস থ্রোম্বাস অথবা ভেনাস অক্লুশন বোঝায়। এবং এই কনজেশন ডেভেলপ করলে কিন্তু একটা সময় ইডিমাও ডেভেলপ করতে পারে। তাহলে কনজেশন, কনজেশনটা কি, অ্যাকচুয়ালি আপনার কনসিকুয়েন্স অফ ইনফার্কশন।
হ্যাঁ, কনসিকোয়েন্স অফ ইনফাকশন, এবং কনজেশন ডেভেলপ করলে আপনার ইনফাকশন হতে পারে, সেখান থেকে ইডিমাও ডেভেলপ করতে পারে। ঠিক আছে, একইভাবে দুইটাই বলে দিলাম আর কি। সিভিয়ার ক্লিনিক্যাল ফিচার অফ শক, শকের আমরা মাইল্ড, মডারেট, কম্পেনসেটেড এবং সিভিয়ার কিছু ফিচার পাই। ঠিক আছে, তো সিভিয়ারের ক্ষেত্রে কি পাই আমরা, যদি এক কথা একটু বলে রাখি, ইউরিনারি আউটপুট যেটা থাকে অ্যানিউরিক, অর্থাৎ তার ইউরিনেশন বন্ধ হয়ে যাবে, ইউরিন আউটপুট একেবারে জিরোতে চলে যাবে, অ্যানিউরিয়া হবে, অ্যানিউরিক হয়ে যাবে পেশেন্ট। রেসপিরেটরি রেট কি হবে, লেবার্ড হয়ে যাবে, সে রেসপিরেটরি রেট একেবারেই কমে যাবে বলতে ভুল হবে, মানে কমে যাওয়া তো অন্যান্য মাইল্ড মডারেটে থাকে, কিন্তু মাইল্ডে থাকে না, মাইল্ডে নর্মালি থাকে, কিন্তু আপনার মডারেটে থাকে ইনক্রিজ, মডারেট, মাইল্ডে থাকে ইনক্রিজড, মডারেটে থাকে কি আপনার, ওখানে কি হয় আপনাদের, একটা হচ্ছে ড্রাউজি ফিল করে যেটা হচ্ছে কনসাস লেভেল, তো আর রেসপিরেটরি ইনক্রিজ হবে, আর আপনার যেটা সিভিয়ার, সিভিয়ার কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে লেবার্ড হয়ে যাবে, লেবার্ড হবে, অর্থাৎ কোনোভাবে রেসপিরেশন থাকবে না। ব্লাড প্রেশারটা কি, সিভিয়ার হাইপোটেনশন হবে। ল্যাকটিক অ্যাসিডোসিসটা কি আপনার, এত বেশি অ্যাসিডোসিস ডেভেলপ করবে, এটা হচ্ছে +3+ হয়ে যাবে, অর্থাৎ প্রচুর কিটো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। আচ্ছা, কনসাস লেভেলটা কি, কোমাটোস, অর্থাৎ কোমায় সে চলে যাবে। আর যেটা মডারেটের ক্ষেত্রে কি হয়, সে ড্রাউজি ফিল করে। গ্রানুলেশন টিস্যু ফাউন্ড ইন, আচ্ছা কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, আমরা অ্যাবসেসে পেতে পারি, এবং অ্যাবসেসের কোথায় পাই, অ্যাবসেস ওয়ালে গ্রানুলেশন টিস্যুটা পাই, হ্যাঁ অ্যাবসেসের ওয়ালে পাই, কিন্তু অ্যাবসেসের যে ওয়ালটা পাওয়া যায়, কিন্তু সেন্টার অফ অ্যাবসেসে কিন্তু আমাদের গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, কিন্তু অ্যাবসেস যেহেতু বলছে তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। সাইনাসও কিন্তু আমরা কি পাচ্ছি, গ্রানুলেশন টিস্যু পাচ্ছি। স্কার, স্কারে আমরা কোনো গ্রানুলেশন টিস্যু পাই না। গ্রানুলেশন টিস্যুর যে কনসিকুয়েন্স, সেটা ফাইনালি সে একটা টিস্যু হিল হয়ে সেটা স্কারে পরিবর্তন হতে পারে, কিন্তু গ্রানুলেশন টিস্যু কখনো স্কারে পাওয়া যায় না। বেইজ অফ আলসার অথবা আলসার, দুটোটাতেই আমরা কি পাচ্ছি, দুটোটাতেই আমরা পাচ্ছি গ্রানুলেশন টিস্যু। টিউমার, টিউমারে, টিউমার অথবা টিউমার স্ট্রোমাতে কোনো গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না। আচ্ছা, আমরা নেক্রোসিসে কি পাই, পাই। কোথায় পাই, নেক্রোসিসে পাই না, কিন্তু এজ অফ নেক্রোসিসে পাই, হ্যাঁ চারপাশ দিয়ে পাই, যে এজটা থাকে সেখানে পাই। তাহলে আই থিঙ্ক এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল অ্যান্সার। এই কোথায় গ্র্যানুলেশন টিস্যু পাওয়া যায়, কোথায় গ্র্যানুলেশন টিস্যু পাওয়া যায় না, এ সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে অবগত থাকতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হয় বরাবর, এখান থেকে একটা সুন্দর কোশ্চেন দিয়ে দেয়। দ্য ফেট অফ আ থ্রোম্বাস ইনক্লুড, দ্য ফেট অফ আ থ্রোম্বাস ইনক্লুড কি, কিকাট্রাইজেশন, এম্বোলাইজেশন, অসুবিধা। আচ্ছা, এটা যদি আমি একটু সুন্দর করে আপনাদেরকে বলে দেই, থ্রোম্বাসটা যখন ডিটাচ থাকে, আরেকটা হচ্ছে অ্যাটাচ থাকে, যখন আমাদের ডিটাচ হয়ে যায় তখন এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি আহ যখন ডিটাচ হয়ে যায় এটাকে আমরা এম্বোলিজম বলি বা এম্বোলাইজেশন হয়। আর যখন এটা অ্যাটাচ থাকে এটার অনেকগুলো কাজ হতে পারে, অ্যাটাচ থেকে এটা লাইসিস হয়ে যেতে পারে, অর্থাৎ এটা ডিসলিউশন হতে পারে, অথবা রিজলিউশন যেটাকে আমরা বলে থাকি সেটা হতে পারে, অথবা লাইসিস হয়ে যেতে পারে, অর্থাৎ ধ্বংস হয়ে যেতে পারে এটা, অথবা আরেকটা জিনিস হতে পারে অর্গানাইজেশন হতে পারে, আর আরেকটা জিনিস হতে পারে প্রোপাগেশন হতে পারে। এখন অর্গানাইজেশনের মধ্যে আমার চারটা ভাগ পড়ে, এর মধ্যে এম্বোলাইজেশন, এর মধ্যে কি পড়ে সরি, রিক্যানালাইজেশন হতে পারে, হায়ালিনাইজেশন হতে পারে, অসিফিকেশন হতে পারে। তো এগুলো একটু দেখে নিবেন। তাহলে এখানে অ্যান্সার ফলস কোনটা, কিকাট্রাইজেশন এন্ড পিউট্রিফিকেশন, হ্যাঁ এগুলো আমাদের কোনোভাবেই থ্রম্বাসের ফেট না, এগুলো হচ্ছে স্টেজ অফ কি ডেথ একটা, আর এটা হচ্ছে কমপ্লিকেশন অফ উন্ড হিলিং। কিকাট্রাইজেশনটা হচ্ছে কমপ্লিকেশন অফ উন্ড হিলিং, পিউট্রিফিকেশন হচ্ছে স্টেজ অফ ডেথ। খুবই ইজি কোশ্চেন। পরের কোশ্চেনটা, যে সেকেন্ডারি উন্ড হিলিং ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ এটা এত একটা বেসিক কোশ্চেন, এই কোশ্চেনটা বোঝানোর কিছু নাই, আপনারা একেবারেই সুন্দর মুখস্থ করে আসছেন এবং নিজেরা একটু বুঝে নিয়েছেন। তো এটা একটু আমরা দেখি কি বলা হয়েছে। প্রথমটা বলা হয়েছে যে ইনফ্ল্যামেটরি রিয়াকশন ইজ লেস ইন্টেন্স, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাইমারি হিলিং এর ক্ষেত্রে ট্রু। নো উন্ড কন্ট্রাকশন, প্রাইমারি হিলিং এর ক্ষেত্রে ট্রু। লার্জ অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু, সে আচ্ছা, লার্জার অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু কার হয় মূলত, এটা হচ্ছে সেকেন্ডারি উন্ড হিলিং এর ক্ষেত্রেই হয়। মার্জিন অ্যাপোজ টুগেদার, এটা কার হয়, এটা হচ্ছে আমাদের
কিসে হচ্ছে মার্জিন অ্যাপোজ টুগেদার হচ্ছে আমাদের প্রাইমারি হিলিং এ হচ্ছে। লার্জার স্কার এটাও কি আমাদের সেকেন্ডারি উন্ড হিলিং এর ক্ষেত্রে হচ্ছে। সেকেন্ডারি উন্ড হিলিং ক্যারেক্টারাইজড বাই, সেকেন্ডারি উন্ড হিলিং এর ক্ষেত্রে ট্রু তাহলে কোনটা, সি অ্যান্ড ই, বাকিগুলো কিন্তু ফলস। সি অ্যান্ড ই শুধুমাত্র আমাদের ট্রু হবে, বাকিগুলো ফলস হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, প্রসেসেস অফ রিপেয়ার অফ হিলিং। রিপেয়ার অফ হিলিং সেটা কি? এক নাম্বার হচ্ছে অ্যানজিওজেনেসিস অর নিউ ভাস্কুলারাইজেশন হতে পারে। অর্থাৎ রিপেয়ার অফ হিলিং এ আমাদের প্রথমে অ্যানজিওজেনেসিস হয় এবং সেটা নতুন নতুন আমাদের ব্লাড ভেসেলস তৈরি হয়, নতুন নতুন আমাদের কি হচ্ছে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, ক্যাপিলারিজ তৈরি হচ্ছে, সেগুলো আমাদের কি বলতেছি আমরা, অ্যানজিওজেনেসিস হয় অথবা নিউ ভাস্কুলারাইজেশন হয়। তারপর কি হচ্ছে আমাদের সেলের প্রলিফারেশন হয়, এবং কোন সেলের প্রলিফারেশন হয়, ফাইব্রোব্লাস্ট সেলের প্রলিফারেশন হয় এবং মাইগ্রেশন হয়। এরপর আরো কি হচ্ছে, টিস্যু রিমডেলিং হয়, স্কার ফরমেশন হয়, এবং সেটা সবার লাস্টে। তার আগে যেটা হয়, এক্সট্রা সেলুলার ফ্লুইডটা, যে ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ফরমেশন হয়, তারপর স্কার ফরমেশন হয়। এখানে দুটো স্কার ফরমেশন আছে, তাহলে সবগুলোই ট্রু হয়ে যাচ্ছে এখানে, তাহলে ঠিক আছে, সবগুলোই আমাদের কি হচ্ছে ট্রু। আর একটা এক্সট্রা যেটা আছে এটা কি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ফরমেশন। কমপ্লিকেশনস অফ উন্ড হিলিং। উন্ড হিলিং হইলো, এখন এই উন্ড হিলিং হওয়ার সময়, রিপেয়ারের সময় দেখা যায় আমাদের যে ফাইব্রোব্লাস্ট টিস্যুটা, মূলত ফাইব্রোব্লাস্ট সেলটাই তো আমাদেরকে উন্ড হিলিং মানে হিলিং এন্ড রিপেয়ারে হেল্প করে। আবার আরেকটা কি আছে, গ্রানুলেশন টিস্যু, অর্থাৎ গ্রানুলেশন টিস্যু না থাকলে আমার হিলিং হচ্ছে না। তাহলে এই গ্রানুলেশন টিস্যু অথবা ফাইব্রোব্লাস্ট যদি এক্সেসিভ ফরমেশন হয় অথবা কম ফরমেশন হয়, তাহলে আমাদের কি হচ্ছে, এই সেলগুলো, এই টিস্যুগুলো এবং সেলগুলো এক্সেসিভ ফরমেশনের কারণে অথবা কম ফরমেশনের কারণে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের বেশি ফরমেশন হয়। আহ, যেমন হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েড, এটা একটা। তারপর আর কি আছে আপনাদের, ডেসময়েড অথবা অ্যাগ্রেসিভ ফাইব্রোমেটোসিস, অর্থাৎ যেখানে ফাইব্রোব্লাস্ট অতিরিক্ত পরিমাণে ফরমেশন হয়, এক্সাগারেশন হয়। আর আরো কি আছে আপনার, কি বলে, যেটাকে আমরা বলি প্রাউড ফ্লেশ, প্রাউড ফ্লেশ অথবা প্রাউড ফ্লেশ বলে থাকি। প্রাউড ফ্লেশটা কি, অথবা এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, অর্থাৎ অতিরিক্ত গ্রানুলেশন টিস্যু ফরমেশন হয়ে থাকে। এর কারণে যেটা হয়, আমাদের রি এপিথেলিয়ালাইজেশনটা হতে পারে না, রি এপিথেলিয়ালাইজেশনকে সে ব্লক করে দেয়। এত বেশি পরিমাণে গ্রানুলেশন টিস্যু ফরমেশন হয় যে এপিথেলিয়াল হতে, এপিথেলিয়াল একটা টিস্যু যে আছে সেটা ফরমেশনই হতে পারে না, ঝুলে থাকে, ঠিক আছে, গ্রানুলেশন টিস্যু ফরমেশন হয়ে সেটা ঝুলে থাকে আর কি। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু অথবা প্রাউড ফ্লেশ। এটা গেল একটা, তিনটা গেল। আর কি আছে, আচ্ছা এখানে আর কি বলছে, কন্ট্রাকচার। কন্ট্রাকচারও আপনার একটা কি কমপ্লিকেশন। কন্ট্রাকচার মূলত হয়ে থাকে বার্ন যাদের হয়, এই বার্ন ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে। এই বার্ন পেশেন্টদের ক্ষেত্রে কন্ট্রাকচার ডেভেলপ করে, এবং কোন সেলের কারণে কন্ট্রাকচার ডেভেলপ করে, মায়োফাইব্রোব্লাস্ট, এই সেলটা মাথায় রাখবেন, এই সেলের নামটা মাথায় রাখবেন, যে মায়োফাইব্রোব্লাস্ট সেল ফরমেশন ও বেশি হওয়ার কারণে কন্ট্রাকচার ডেভেলপ করে যায়। অ্যাট্রফিক স্কার হবে না, এটা হাইপারট্রফিক স্কার হবে। কেলয়েড ট্রু হবে, ফরমেশন অফ থ্রম্বাস এটাও হচ্ছে না, এটাও ফলস। A 20 years old male bodybuilder came from his workout session. Which of the following are true regarding his condition after his workout session? আমরা কি জানি, যখন আমরা এক্সারসাইজ করতেছি, যখন আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, তখন আমাদের কোন জিনিসটা হয়, আমাদের হাইপেরিমিয়া হয়। হাইপেরিমিয়া হয় কি, আমাদের রেড হয়ে যায়। দেখবেন আমরা যখন ওই যে বলে না, সিম্প্যাথেটিক স্টিমুলেশন কখন হয়, যখন আমাদের একটা ঘোড়া, মানে ঘোড়া বলতেছে, যখন ষাঁড় দৌড় দিচ্ছে আমাদেরকে পিছে, অথবা একটা কুকুর দৌড় দিচ্ছে আমাদের পিছনে, তখন আমরা দৌড়াচ্ছি, দৌড়ায় কি আমাদের কি সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হওয়ার কারণে কি হয়, আমাদের আমরা ফ্লাইট অর ফাইট রেসপন্সে চলে যাই। এবং স্বভাবতই প্রথমে যেটা হয়, আমরা দেখবেন অনেক সময় আমাদের সিম্প্যাথেটিক নিউরোজেনিক সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে আমাদের ব্লাশিং হয়ে থাকে, হাত পা অনেকে লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, ফ্লাশিং হয়। তো এগুলো কি আমাদের নিউরোজেনিক সিম্প্যাথেটিক স্টিমুলেশন। এবং আরেকটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে যখন আমরা এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে আমাদের তখন ন্যাচারালি একটা অ্যাক্টিভ প্রসেস, তো এই ন্যাচারাল অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে আমাদের হাইপারেমিয়া ঘটে থাকে, অর্থাৎ আমাদের আর্টারিয়াল ডায়ালেটেশন ঘটে, আর্টারিওলার ডায়ালেটেশন অথবা ভেসো ডায়ালেশন ঘটে।
ভেসোডাইলেশন ঘটে, অর্থাৎ ব্লাড ন্যাচারালি ইটসেলফ গোস টু দা মানে ডিজায়ারেবল অর্গান, যেখানে প্রয়োজন, নিডেড অর্গানে, অর্থাৎ ডিমান্ড, আমার টিস্যুর ডিমান্ড আছে, যাতে আমার লাগবে, আমার অক্সিজেন সাপ্লাই লাগবে, ব্লাড লাগবে, তখন অটোমেটিক চলে আসে। যখন আমরা এক্সারসাইজ করি, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করি, তখন আমাদের সেলগুলোর প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার পড়ে, ডিমান্ড বেড়ে যায়। তখন আমাদের কি হয়, ন্যাচারালি একটা অ্যাক্টিভ প্রসেস, সে অতিরিক্ত পরিমাণ লাংস দিয়ে আমাদের বাতাস নিচ্ছে, বাতাস নিয়ে এয়ারটাকে সাপ্লাই দিচ্ছে কোথায়, ওই ইফেক্টর অর্গানে সাপ্লাই দিচ্ছে। এবং যেটা হয়, এতে আমাদের কি হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন স্টিমুলেটেড হয়ে কি হয়ে যায়, আমরা রেড হয়ে যায়, ব্লাশ করি, হ্যাঁ, ফ্লাশ করি, সেটাকে আমরা বলতেছি হাইপারেমিয়া। অনেক, এটা তো একটা গেল ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি আমরা চিন্তা করি হাইপারমিয়াটাকে, তাহলে সেটা কোনটা, এটা হচ্ছে যখন অনেক সময় আমাদের ফিভারিশ থাকি, আমরা অনেক সময় আমাদের জ্বর হয়, ম্যালাইস হয়, অর্থাৎ জ্বর জ্বর ভাব থাকে, হ্যাঁ, ইনফ্লেমেশন থাকে আমাদের অনেক সময়। তো ইনফ্লেমেশনের কারণে আমাদের অনেক সময় জ্বর হয়, এই জ্বরের কারণে আমরা অনেক সময় আমাদের হাইপারমিয়া হয়ে থাকে, ঠিক আছে, তখন আমাদের ভেসোডাইলেশন ঘটে থাকে। আরো কিছু কথা আমি একবারেই বলে যাই, তাহলে আমাদের নেক্সট কিছু কোশ্চেনের অ্যান্সার একবারে হয়ে যাবে। আমরা কি জানি, থাক, ওটা একবারে পরেই বলবো, যেহেতু যখন এই কোশ্চেনটা আসবে। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন আপনারা। ইট ইজ আ প্যাসিভ প্রসেস, ভুল, এটা কি হবে, ইট ইজ অ্যাক্টিভ প্রসেস। প্যাসিভ কোনটা, কনজেশন ইজ আ প্যাসিভ প্রসেস। আর্টারিওলার ডাইলেটেশন অকার্স, ট্রু। লিডস টু ইনক্রিজ ব্লাড ফ্লো, ট্রু, বিকজ ব্লাড ফ্লো ইনক্রিজ না হলে তো এটা পসিবল না। এফেক্টেড টিস্যুস টার্ন ব্লু রেড বিকজ অফ ইনক্রিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, একেবারেই ভুল কথা। এফেক্টেড টিস্যু টার্ন শুধু রেড অর হাইপারেমিক হয়ে যায় বিকজ অফ ইনক্রিজড অক্সিজেনেটেড ব্লাড, নট ডিঅক্সিজেনেটেড। সেটা কন্ডিশনের ক্ষেত্রে হয়, এবং সেটা কখন হয়, এফেক্টেড টিস্যুটা সায়ানোস্ট ব্লু রেড কালার হয়ে যায়, ব্লু কালার হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের কারণে। আচ্ছা, 5 নাম্বার স্টেমে বলা হচ্ছে পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন, কমপ্লিটলি ফলস। এটা হচ্ছে কি, ভেসো ডায়ালেটেশন ঘটে, কার ঘটে, আর্টারিওলার ডায়ালেশন ঘটে আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্সার গুলো আমাদের হয়ে গেল। 12 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। Non-inflammatory edema and effusions are common in following disorder. Non-inflammatory edema বলতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি জেনারেলাইজড ইডিমা, অথবা ফিজিওলজিক্যাল ইডিমা, ফিজিওলজিক্যাল বলতেছি, মানে অ্যানাসার্কা, যেটাকে আমরা বলি অ্যানাসার্কা, বা জেনারেলাইজড ইডিমা। অনেক সময় যদি ফিজিওলজিক্যাল কথা চিন্তা করি, যে ফিজিওলজিক্যাল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে একটা জেনারেলাইজড ইডিমা হয়ে থাকে, নন ইনফ্লেমেটরি ইডিমা বলে সেটাকে, এবং সেটা অবশ্যই ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল ক্ষেত্রে আমরা কোথায় কোথায় পাই, অর্থাৎ আমাদের হার্ট ফেলিওরের ক্ষেত্রে অনেক সময় অ্যানাসার্কা হয়ে থাকে, জেনারেলাইজড ইডিমা হয়। কিডনি ফেলিওরের ক্ষেত্রে হয়ে থাকে, নেফ্রোটিক সিনড্রোম যাদের থাকে তাদের হয়, সরি, আর কি, ম্যাল নিউট্রিশনের ক্ষেত্রে হয়। হ্যাঁ, অনেক সময় মূলত যাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর লিভার ফেলিওরের ক্ষেত্রে, এখন লিভার ফেলিওর বলতে আমরা কি বুঝি, লিভার সিরোসিসের ক্ষেত্রে, অর্থাৎ লিভার সিরোসিসের ক্ষেত্রে কি হয়, অ্যাসাইডস হয়, অ্যাসাইডস থেকে, এই অ্যাসাইডটাই তো মূলত ইডিমা, এবং সেটা কেন হচ্ছে লিভার সিরোসিসের কারণে, অর্থাৎ প্রচুর পরিমাণে আমার বডিতে অ্যালবুমিনের পরিমাণটা কমে যায়। অ্যালবুমিনের পরিমাণ, অর্থাৎ প্রোটিনের পরিমাণ এত বেশি কমে যায় যে আমাদের বডিতে প্রোটিন ইন্টারভাস্কুলার ফ্লুইডটা কমে যায়। ইন্টারভাস্কুলার ফ্লুইড কমে গেলে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডের চাপ বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যায়, তখন আর মানে ভেসেল তখন আর তার ব্লাড বা প্লাজমাটাকে ধরে রাখতে পারে না, তখন সাথে সাথে সেটা কি হয়ে যাচ্ছে, ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে যাচ্ছে, ওখানে চাপ বাড়তেছে, এবং নর্মালি আমাদের কি হয়, অ্যাসাইডস ঘটে। এবং এই অ্যাসাইডটাই মূলত আমরা কি, লিভার ফেলিয়ারের কারণ। এবং লিভার ফেলিয়ার মানে কি, আমাদের লিভার সিরোসিস। সিম্পল সিম্পল, কত ইজি, তাই না? এগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে, তবে আপনারা এইভাবে সুন্দর করে বুঝে বুঝে মনে রাখবেন, পড়াটা তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। ওকে। আর এখানে যেটা আছে যে মেগস, রেনাল ডিজিজের ক্ষেত্রে যেটা বলি, অনেক সময় রেনাল ডিজিজের কারণে আমাদের কি হয়, এই পেরি অরবিটাল ইডিমা হয়ে থাকে মুখের মধ্যে, পেরি অরবিটাল ইডিমা, চোখের চারপাশে এবং মুখে আমাদের অনেক সময় পানি আসে, সেটাকে আমাদের নেফ্রোটিক সিনড্রোম বা রেনাল ডিজিজের কারণে হয়ে থাকে। মেগস সিনড্রোম এন্ড অ্যাবসেসে যেটা হয়, এটা হচ্ছে এক্সুডেশন ঘটে, হ্যাঁ, এক্সুডেশন হয়, এক্সুডেটিভ ফ্লুইড থাকে এখানে, আর কিছুই না। 4টা জিনিসের কারণে নন ইনফ্লেমেটরি ইডিমা হয়ে থাকে, হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, অ্যান্ড এটা হচ্ছে ম্যালনিউট্রিশন বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আমরা যেটাকে বলি, বা নিউট্রিশনাল ইডিমা যেটাকে আমরা বলে থাকি, ফেমিন ইডিমা। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। আর ফিজিওলজিক্যাল একটা কন্ডিশনে যদি নাম বলা হয়, সেটা হচ্ছে প্রেগন্যান্সি।
Following organs do not consist of labile tissue. Following organs do not consist of labile tissue কোনগুলো? তাহলে আমরা একটু আগে এটা প্রথমে একবার ডিসকাস করে চলে আসছি। তাহলে এখন শুধু আমরা অ্যান্সার করব কি? লাইনিং এপিথেলিয়াম অফ স্কিন বলা হয়েছে লেবাল টিস্যুতে কোনগুলো গঠিত না। তাহলে লাইনিং এপিথেলিয়াম স্কিন তো হচ্ছে আমাদের গঠিত। তাহলে এটা কি ফলস? ভ্যাজাইনা এটাও ফলস, সার্ভিক্স এটাও ফলস, কিডনি অ্যান্ড প্যানক্রিয়াস হচ্ছে লেবাল টিস্যু দিয়ে গঠিত হয় না, কি দিয়ে গঠিত হয়? স্টেবল টিস্যু দিয়ে। তো ডি অ্যান্ড ই হচ্ছে ট্রু। সেপটিক শক, ঠিক আছে। সেপটিক শক বলতে আমরা কি বুঝি? সেপটিক শক যদি আমরা নর্মালি যদি একটু কিছু চিন্তা করি যে আমাদের যে মূলত ফ্রিকুয়েন্টলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো দিয়ে হয়ে থাকে, যদি বলা হয় সিঙ্গেল একটা অর্গানিজমের নাম বলো, তাহলে আমরা সেটা আবার কিন্তু গ্রাম নেগেটিভ হয়ে যায়। বা সেটা ইস্টেরিশিয়া কোলাই। ইস্টেরিশিয়া কোলাই ইজ এ সিঙ্গেল অর্গানিজম, সিঙ্গেল মানে ওয়ান এন্ড অনলি সিঙ্গেল অর্গানিজম, যেটা দিয়ে হচ্ছে আমাদের সেপটিক শক হয়। আর যদি বলা হয় পুরো একটা মানে জনরের বলতে, তাহলে আমরা বলবো ফ্রিকুয়েন্টলি কোন ব্যাকটেরিয়া দিয়ে ট্রিগার্ড হয়, এটা হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম গুলো দিয়ে। সেপটিক শক কি রিভার্সিবল শক? নেভার। সেপটিক শক রিভার্সিবল শক। দেখা যায় যে 20 থেকে 30% ক্ষেত্রে মর্টালিটি রেট থাকে। তাহলে বাকি 70% বা 60% তো আমাদের কি থাকতেছে? 70% বা 60%-এর মতো তার আমাদের সুস্থ হওয়ার রেটটা আছে। তাহলে এটা একটা রিভার্সিবল শক। পেশেন্ট মে হ্যাভ হাই বডি টেম্পারেচার। হ্যাঁ, পেশেন্টের কি হয়? ইনফ্ল্যামেশন হওয়ার কারণে তার বডিতে কি হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়, প্রচুর পরিমাণে ইন্টারফেরন, তারপর হচ্ছে আমাদের টিএনএফ, হ্যাঁ, টিস্যু নেক্রোটাইজিং ফ্যাক্টর, এগুলো অনেক ফ্যাক্টর গুলো, কমপ্লিমেন্টিং ফ্যাক্টর গুলা কি বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমাদের বডিতে হুট করে এই মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে যে এগেইনস্ট যেসব সেলগুলো বেড়ে যায়, এগুলো বৃদ্ধি বেড়ে যায়, এবং সেগুলো কি করে আমাদের বডিতে একটা টেম্পারেচারটাকে রেজ করে দেয়। ইট ইজ আ মরবিড কন্ডিশন, অ্যাবসলিউটলি এটা একটা কি মরবিড কন্ডিশন। এবার মরবিডিটি রেটটা কত? 20 থেকে 30%, মানে মর্টালিটি রেটটা। আর মরবিডিটি অবশ্যই একটা মরবিড কন্ডিশন, একটা মরবিডিটি। আর মর্টালিটিটা কি? মর্টালিটি রেটটা হচ্ছে মানে মৃত্যু হার, আর মরবিডিটি বলতে বোঝায় অসুস্থতা হার। এবং এটা একটা মরবিড কন্ডিশন, অবশ্যই একটা ইল কন্ডিশন এটা। কজড বাই গ্রাম নেগেটিভ অর্গানিজম, অবশ্যই গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হয়, কিন্তু ফ্রিকোয়েন্টলি হয় হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে। আর গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে ফ্রিকোয়েন্টলি যদি বলা হয় যে একটা অর্গানিজম, তাহলে সেটা হচ্ছে ইস্টেরিশিয়া কোলাই। এটাই এটাই মনে রাখবেন। এই যে দেখেন এখানে সুন্দর করে বলা আছে যে দ্য মর্টালিটি রেট রিমেন্স অ্যারাউন্ড 50%। মর্টালিটি রেটটা হচ্ছে 50%। এবং সেপটিক শক ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ট্রিগার্ড বাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশনস ফলোড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড ফানজাই। অর্থাৎ আমাদের গ্রাম নেগেটিভ একটা অর্গানিজমের কথা বলি, ইস্টেরিশিয়া কোলাই আসবে। আরো কিছু কথা একেবারে বলে যাই। এটা হচ্ছে আপনার ধরেন সুপার অ্যান্টিজেন যেটা থাকে, সেটা দিয়ে আমাদের সেপটিক শক হতে পারে, যেমন টক্সিক শক সিনড্রোম হয়, মাল্টি অর্গান ফেলিয়ার হয় সেখানে। তারপর হচ্ছে ওভারওয়েলমিং গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হয়ে থাকে, হ্যাঁ, এন্ড ফানজি দিয়ে হয়ে থাকে। তারপর কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস দিয়ে, বার্ন দিয়ে, ট্রমা দিয়ে হতে পারে। এগুলো আমরা একটু মনে রাখবো। প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্রচন্ড পেইনফুল একটা কন্ডিশন, এটা আমি পরে আসতেছি নেক্সট একটা কোশ্চেনে, ওখানে আমি ডিসকাস করব। কমন সাইট অফ দ্য থ্রোম্বো এম্বোলিজম, কমন সাইট অফ থ্রোম্বো এম্বোলিজম। আচ্ছা, থ্রোম্বো এম্বোলিজমটা মূলত কি আমি বলি, এটা কোথায় হয় এটা নিয়ে একটু যদি ডিসকাস করি। আপনাদের লাস্ট এমসিকিউ কোশ্চেন থাকে না, আমাদের অনেকেই নানীরা আছে, দাদিরা আছে, যারা হচ্ছে মানে বেড রিডেন, ডেবিলিটেটিং ইল পেশেন্ট, এবং ওল্ডার ওল্ডার এজের ক্ষেত্রেই আমরা মূলত দেখি যে ওল্ডার পেশেন্ট আবার বেড রিডেন প্লাস ডেবিলিটেটিং পেশেন্ট, হ্যাঁ, অর্থাৎ যারা শুয়ে থাকে একেবারে প্যারালাইজড, উঠতে পারে না, তাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের থ্রোম্বো এম্বোলিজম হয়ে থাকে। ঠিক আছে, মূলত ওইসব ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এবং সেটা কোথায় হয় সবচেয়ে বেশি? এটা হচ্ছে আমাদের লোয়ার লিম্বে, সবচেয়ে লোয়ার এক্সট্রিমিটিসে বেশি হয়। লোয়ার এক্সট্রিমিটিসে বেশি হয়। তাহলে অ্যান্সারটা আমরা দেখি কি কি হবে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 10% ক্ষেত্রে হয়, আর লোয়ার এক্সট্রিমিটিসে হয় 75% ক্ষেত্রে।
এখন প্রশ্ন আসতে পারে থ্রোম্বোএমবোলিজম আবার দুই ধরনের হয়, পালমোনারি এম্বোলিজমও হতে পারে, আবার সিস্টেমিক থ্রোম্বোএমবোলিজমও হতে পারে। এখন পালমোনারি থ্রোম্বোএমবোলিজম যেটা হয়ে থাকে সেটা অনেকগুলো কারণে হয়ে থাকে। এর মধ্যে ধরেন আপনার পালমোনারি এম্বোলিজমটা মূলত হার্টে আমাদের যদি কোনো কারণে ধরেন পালমোনারি আর্টারিতে কোনো একটা এম্বোলাই ঢুকে, সেপটিক অ্যাসেপ্টিক যেটাই বলে না কেন, তখন কি হয়, ওই পালমোনারি আর্টারি আহ, বা বাইফার্কেশন ট্রাঙ্কের মধ্যে অনেক সময় দেখা যায় যে পালমোনারি বাইফার্কেশন ট্রাঙ্ক বা মেইন ট্রাঙ্কের মধ্যে যখন একটা মেজর এম্বোলাই ঢুকে থাকে, রেয়ার ক্ষেত্রে ঢুকে থাকে, তখন কি হয়, অ্যাকিউট টোটাল আপনার পালমোনারি মানে সার্কুলেশন ব্লক হয়ে থাকে, ব্লক হয়ে যায়। তখন কি হয়, আমাদের রাইট হার্ট, পালমোনারি আর্টারি থেকে তো রাইট হার্ট মানে আপনার কি হয়, আপনার ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে তো আপনার রাইট অ্যাট্রিয়ামে যায়, তো এই রাইট অ্যাট্রিয়াম দিয়ে তো রাইট ভেন্ট্রিকলে যায়, দেন হচ্ছে আপনার পালমোনারি আর্টারিতে যাচ্ছে। ঠিক আছে, পালমোনারি আর্টারি দিয়ে যখন যাচ্ছে তখন সেখানে যদি কোনো ইম্বোলাই থেকে থাকে, তখন সেখানে কি হয়, আমাদের রাইট হার্ট ফেলিয়ার হয়, অ্যাকিউট রাইট হার্ট ফেলিয়ার বা কর পালমোনালি বলি, হ্যাঁ, বা কার্ডিয়াক অ্যারেস্ট বলে থাকি। তো এটাকে আমরা বলি অ্যাকিউট টোটাল সার্কুলেশন ব্লক, অর্থাৎ সাডেন আপনার একটা মানে এটাকে বলে স্যাডেল ইম্বোলিজম বলা হয়ে থাকে, হ্যাঁ, স্যাডেল ইম্বোলিজম। তাহলে এখানে কেন পালমোনারি থ্রম্বো ইম্বোলিজমের কথা বললাম। এছাড়া আর কি আছে, সিস্টেমিক থ্রম্বো ইম্বোলিজম, অর্থাৎ কোনো কারণে যেটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল এম্বোলিজমের কারণে অনেক সময় পালমোনারি এম্বোলিজম হয়, এবং প্যারাডক্সিক্যাল এম্বোলিজম সিস্টেমিক এম্বোলিজমের কারণ হয়ে থাকে। সেটা কি, হার্টে কোনো কারণে যদি আপনার কোনো অর্থাৎ হার্টের মধ্যে কি থাকে, পালমোনারি আর্টারি, এই পালমোনারি আর্টারিতে যদি কোনো কারণে আপনার কোনো এম্বোলাই থাকে, এবং সেটার কারণে যদি আমার পালমোনারি সার্কুলেশন থেকে সেই সিস্টেমিক সার্কুলেশনে যদি কোনো এম্বোলাই ঢুকে সেটাকে মানে ডিফেক্ট ঘটায়, তখন সেটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল ইম্বোলাইজেশন বা এম্বোলিজম, সেটা থেকেও হতে পারে। আর সিস্টেমিকের ক্ষেত্রে যেটা বললাম, সিস্টেমিকের ক্ষেত্রে মূলত লোয়ার এক্সট্রিমিটিসে 75% এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 10% ক্ষেত্রে আমাদের থ্রোম্বো এম্বোলিজম ঘটে। এগুলো হচ্ছে কমন সাইট। তাহলে এটা তো আমার অ্যান্সার জানা হয়ে গেল, সি অ্যান্ড ডি হচ্ছে অ্যান্সার। 62-year-old male present with abdominal distension. On examination, there is a spider nevy on chest. আচ্ছা, স্পাইডার নেভি বললে বুঝে নিবেন এই যে লিভার সিরোসিসের ঘটনা ঘটছে, হ্যাঁ। স্পাইডার নেভি মানেই হচ্ছে আমার লিভারের কোনো কাহিনী আছে এখানে। বিপি 170/100 মিলিমিটার মার্কারি। আলট্রাসোনোগ্রাম শো হেপাটোস্প্লেনোমেগালি, অর্থাৎ যেটা বললাম আমাদের লিভারের কাহিনী আছে এখানে। হুইচ মেকানিজম মে অকার, এখানে প্রেসারের মাত্রাটা দিয়ে আপনাকে একটু কনফিউজ করার কিছুই না। দেখেন এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কিন্তু হবে কি, লিভার সিরোসিসের কথা যেহেতু একবার চলে আসছে, তাহলে এটা অ্যান্সার হবে ডিক্রিজড প্লাজমা অস্ফটিক প্রেশার বা হাইপোপ্রোটিনেমিয়ার কারণে। আমরা কি জানি, যখন আমাদের লিভার মূলত কি করে, লিভার যত ধরনের প্রোটিন আছে সবগুলো তো মেটাবলিজম বলেন বা প্রোডাকশন বলেন, প্রোডাকশন হাউস তো মোটামুটি আমাদের লিভারই, তাই না? তো ডিক্রিজ, আচ্ছা আরেকটা কথা, যেটা হচ্ছে মূলত কলয়েড অসমোটিক প্রেশারটা কে তৈরি করে, কলয়েড অসমোটিক প্রেশারটা তৈরি করে মূলত আপনার প্রোটিন, অর্থাৎ প্রোটিন কলয়েড, কলয়েড অসমোটিক প্রেশারটা মূলত প্রোটিনের, অর্থাৎ প্রোটিন কি করে, প্রোটিন আমাদের যে ফ্লুইড ফ্লুইড ধরে রাখার ক্ষমতা আছে তার, হ্যাঁ, তো প্রোটিন ফ্লুইডটাকে ধরে রাখে। তা আমাদের যখন ভেসেলস এর মধ্যে প্রোটিন থাকে প্লাজমা থাকে, প্লাজমা প্রোটিন যাই বলি না কেন, তো এই প্রোটিনটা কি করে আমাদের ফ্লুইডটাকে ধরে রাখে, এই ফ্লুইডটাকে ভেসেল থেকে বাইর হতে দেয় না, সে মানে ভেসেল থেকে কোনোভাবেই বের হতে দেয় না। এখন আমার যদি কোনো কারণে ব্লাডের ভেসেলে এই প্রোটিনের অনাধিক্য হয় অথবা রিডিউসড প্লাজমা প্রোটিন হয়, তখন কি হবে, তখন আমাদের এই যে ফ্লুইডটা ধরে রাখার ক্ষমতা কমে যাবে, তখন ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা প্রেশারটা কমে যাবে, তখন ইন্টারস্টেশিয়াল ফ্লুইডটা বেড়ে যাবে, এবং ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে ওখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলি, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে কি হচ্ছে, আমাদের আমাদের নর্মালি এই লিভার সিরোসিস হয়, প্রোটিন অ্যালার্জি, মানে লিভার সিরোসিস হওয়ার কারণেই মূলত এটা হয়। তো তখন আমাদের ইডিমা হয় আর কি, মূলত ইডিমা হয়ে থাকে। এবং এরকম চারটা রিজন বলতে গেলে মূলত লিভার সিরোসিস, প্রোটিন লুজিং গ্যাস্ট্রো এন্টারোপ্যাথি, প্রোটিন লুজিং গ্লোমেরুলোনেফ্রোপ্যাথিস, তারপর আর কি আছে আপনাদের আর আর যদি একটা উদাহরণের কথা বলে থাকেন,
এই তিনটা মূলত মেইন আর কি। এরপরে ম্যালনিউট্রিশন, হ্যাঁ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এগুলো। কজেস অফ কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি এক্সেপ্ট, আচ্ছা ডিআইসির কথা বলা হয়েছে, এটা তো একেবারে মুখস্থ আপনাদের। এটার অ্যান্সার কোনটা হবে? স্ট্রেপ্টোককাস দিয়ে কিন্তু হয়, অ্যাসপারগিলোসিস দিয়েও হচ্ছে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা ভেরি ইম্পর্টেন্ট রিজন, ভেরি কমন অ্যান্ড ইম্পর্টেন্ট রিজন। অর্থাৎ গাইনি যদি কোনো রিজন থেকে থাকে, হ্যাঁ, অবস্টেট্রিক অ্যান্ড গাইনি কোনো রিজন যদি থাকে, প্রথম রিজনটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, হ্যাঁ, এটা। হিস্টোপ্লাজমোসিস হয়ে থাকে, ক্রিপ্টোকক্কোসিস এটা দিয়ে হয় না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি ট্রু। সেকেন্ডারি হিলিং ইজ ডিফার ফ্রম প্রাইমারি হিলিং। এটা কি হচ্ছে? লেস গ্রানুলেশন টিস্যু, নো উন্ড কন্ট্রাকশন। আচ্ছা, এখানে মূলত বলা হয়েছে কি সেকেন্ডারি হিলিং ইজ ডিফার, অর্থাৎ সেকেন্ডারি হিলিং এর কথা জানতে চাইছে, ঠিক আছে? সেকেন্ডারি হিলিং এর কথা জানতে চাইছে, অর্থাৎ বাকি চারটা হবে প্রাইমারি হিলিং, একটা হবে সেকেন্ডারি হিলিং, তাহলে সেটাই আমরা বের করব। লেস গ্রানুলেশন টিস্যু কার এটা? প্রাইমারি হিলিং এর। নো উন্ড কন্ট্রাকশন কার এটা? প্রাইমারি হিলিং এর। রেস্টোরেশন অফ ফুল আর্কিটেকচার এটাও কি? প্রাইমারি হিলিং এর। হিলস কুইকলি এটাও প্রাইমারি হিলিং এর। গ্যাপ প্রেজেন্ট বিটুইন টু মার্জিন, হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কিন্তু আমাদের সেকেন্ডারি হিলিং এর মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ কোনো গ্যাপ থাকে না কার? প্রাইমারি হিলিং এর। কিন্তু সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে আমাদের কি থাকতেছে? একটা গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে 18 এর এ, 18 এর ই, সরি 18 এর ই, ই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্গানিজম কজিং সেপটিক শক, এই যে একটু আগে যেটা বললাম যে সিঙ্গেল একটা অর্গানিজম যদি বলা হয়ে থাকে তাহলে সেটা কোনটা? ইস্চেরিশিয়া কোলাই, এটা নিয়ে আর কোনো কথাই হবে না। হ্যাঁ, এই অ্যান্সার গুলো আমরা একদম ঘাটাঘাট অ্যান্সার যাতে করতে পারি। ফেইট অফ গ্র্যানুলেশন টিস্যু, একটু আগে যেটা বললাম যে স্কারের মধ্যে কোনো গ্র্যানুলেশন টিস্যু থাকে না, এবং গ্র্যানুলেশন টিস্যুটার মূলত ফেইট কি কোনটা? স্কার, স্কার, সেটা আলটিমেটলি স্কারই ফরমেশন হয়। A 10-year-old boy having family history of bleeding disorder has developed post-circumcision bleeding, deficiency of which factor is most commonly responsible for this condition? আমরা কি জানি বাচ্চাদের ক্ষেত্রে কোন হেমোফিলিক ফ্যাক্টরটা, এটা তো আমরা বুঝতেই পারতেছি যে হেমোফিলিয়া ডিসঅর্ডার, এবং সেটা আসলে কোনটা, হেমোফিলিয়া এ না হেমোফিলিয়া বি? হেমোফিলিয়া এটা হচ্ছে মোস্ট কমন বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে 10-year-old বয় বলছে, তাহলে হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া এ করতেছে কে? ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, যেটাকে আমরা ক্লাসিক হেমোফিলিয়া বলি, ক্লাসিক্যাল হেমোফিলিয়া বা ক্লাসিক হেমোফিলিয়া। ই নাম্বার অ্যান্সার। আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন ইন ভাস্কুলার চেঞ্জ অফ অ্যাকিউট ইনফ্লেমেশন, এটা একেবারে একটা এসবিএ কোশ্চেন। এটা মানে আমরা জানতে হবে যে ভেসোডাইলেশনের কারণেই হয়ে থাকে। আর্লিয়েস্ট ম্যানিফেস্টে ভাস্কুলার চেঞ্জ যখন হয় অ্যাকিউট ইনফ্লেমেশন, তখন কি হয়? ভেসোডাইলেটেশন ঘটে। মানে অ্যাকিউট ইনফ্লেমেশনের সময় ভাস্কুলার চেঞ্জটা আমরা কি দিয়ে বুঝবো? এটা হচ্ছে ভেসোডায়ালেটেশন। A 62-year-old alcoholic male patient admitted in the hospital ward with generalized body weakness, কত বড় একটা জিনিস দিল, ঠিক আছে? ইচি স্কিন, ইয়ালো ডিসকালারেশন অফ আইজ অ্যান্ড স্ক্লেরা, এত জন্ডিস বোঝাই যাচ্ছে। আর ইচি স্কিনটা কেন হয়? জন্ডিস পেশেন্টদের ইচি স্কিনটা হয় মূলত আপনার ইয়েটা বেড়ে যাওয়ার কারণে, আপনার বাইল সল্ট, আমাদের যে স্কিনের নিচে বাইল সল্টটা বেড়ে যাওয়ার কারণে তখন কি হয়? চুলকায়। আর ইয়ালো ডিসকালারেশন অফ আইজ এন্ড স্ক্লেরা কেন হচ্ছে? বিকজ বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, এক্সেস হয়। ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, অর্থাৎ এর মানে কি? তার অ্যাসাইডস এর সম্ভাবনা আছে। অ্যান্ড ওয়েট লস, এবং কি আবার ওয়েটও কমে গেছে। হিজ ইনভেস্টিগেশন প্রোফাইল রিভিলড রিডিউসড লেভেল অফ সেরাম অ্যালবুমিন, অর্থাৎ প্লাজমা প্রোটিনের কি অনাধিক্য, অর্থাৎ প্লাজমা প্রোটিন কমে গেছে, এর মানে কি? ওই যে যেটা বললাম ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, আপনার প্লাজমা প্রোটিন কমে গেল, অ্যালবুমিন কমে গেল, এর মানে কি? তার ওখানে ইডিমা ঘটে গেছে কিন্তু। অ্যান্ড অ্যাবনর্মাল এলিভেশন অফ লিভার এনজাইমস। What is the most probable pathophysiology behind this accumulated fluid in his abdomen? এটা এক কথায় প্রকাশের মতন হয়ে গেছে এখন, যে এটা কি? ডিক্রিজড প্লাজমা অসমোটিক প্রেসার। একই কোশ্চেন দুইবার করা হয়েছে, কিন্তু দুইটা দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে করা হয়েছে, যাতে আপনারা এই কোশ্চেনটা যে কোনোভাবে আসুক না কেন, কোনোভাবে যাতে আপনাদের মিস না হয়ে যায়, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, মোস্ট কমন কজ অফ ইনফার্ক্ট
হুইচ ইজ অ্যান এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস। এই যে একটু আগে বললাম যে আর্টারিয়াল থ্রম্বোসিসের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে, ভেনাসের কারণে হয়ে থাকে, বাট সেই ভেনাস অক্লুশনটা কম, সবার আগে আর্টারিয়াল থ্রম্বোসিস। হুইচ ওয়ান ইজ মোস্ট ভালনারেবল টু ইসকেমিয়া? কোনটা? আমরা যেটা বললাম যে কার্ডিয়াক মায়োসাইট যেটা থাকে সেটা কি 20 থেকে 30 মিনিট, আর যেটা নিউরন সেটা 3 থেকে 4 মিনিট। আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এপিথেলিয়াম অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অফ নেফ্রন, সেটাও কিন্তু 3 থেকে 4 মিনিট, কিন্তু সেটার কথা এখানে নাই। তাহলে অ্যান্সার কি? সিঙ্গেল বেস্ট অ্যান্সার নিউরন। অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মধ্যে বাই আমাদের নিউরন ডেথ হয়ে যাবে যদি এর মধ্যে আমাদের কোনোভাবে সাপ্লাই না পায়। 4 মিনিট এক্সটেন্ড হলেই আমাদের কি, আমাদের সেরেব্রাল স্ট্রোক হবে। ঠিক আছে, ব্রেন একেবারেই ডেথ হয়ে যাবে। 25-এর এ অ্যান্সার। ইনডিউসিং ফ্যাক্টর অফ সেপটিক শক, সেটা কি? মাইল্ড ইনফেকশন, ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল। এটা কি মাইল্ড ইনফেকশনে সেপটিক শক হয়? না, এটা হচ্ছে ওভারওয়েলমিং ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন হবে ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল। অটো অ্যান্টিবডিজ, এত অটো অ্যান্টিবডিজ এর কারণে হয়ে থাকে না, এটা হচ্ছে সুপার অ্যান্টিজেনের কারণে হয়ে থাকে, যেমন টক্সিক শক সিনড্রোম। আর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, ট্রু। ওয়াসবাইট বা এন্টারোটক্সিনের কারণে হয়ে থাকে না। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস বা তারপর বার্ন, এগুলোর কারণে কেন হয়? প্যানক্রিয়াটাইটিসের একটা কথা বলি। 3টা ব্যথাকে বলা হয় মানে পৃথিবীর মানে করুণ ব্যথা। এর মধ্যে ব্যথাগুলা কি কি? এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেটাকে আমরা বলে থাকি প্রেগনেন্সি, যেটা 3 নাম্বারে আসতেছে, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট ডিগ্রি পেইন না। আপনার যদি বলা হয় যে মানে পেইনের ক্ষেত্রে সবচেয়ে মানে খারাপ পেইন, প্রথম পেইনটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনাদের কি, প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পেইন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যথা। হ্যাঁ, এটাকে বলা হয় যে, এগুলাকে বলা হয় যে মানে মানে কি বলা হচ্ছে, মানে একদম থাকে না, আম, মানে এই পেইন গুলো হচ্ছে আপনার থার্ড ডিগ্রি পেইন আর কি, যে এই পেইন গুলো সবচেয়ে হচ্ছে মানে অনেক পেইনফুল কন্ডিশন। এর মধ্যে বলা হয় যে পেশেন্ট, 1 নাম্বার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট সবচেয়ে ব্যথা নিয়ে আসে। দ্বিতীয়ত রেনাল কোনো কজে যদি পেশেন্ট হয়, রেনাল কজের পেশেন্ট গুলো। 3 নাম্বার হচ্ছে ফিজিওলজিক কন্ডিশন, সেটা কি? আপনার প্রেগনেন্সি, লেবার পেন। অর্থাৎ 3টা, কিন্তু মানে 1 নাম্বারে কিন্তু আমার লেবার পেন না। লেবার পেন কি? প্রথমেই হচ্ছে আমাদের যদি বলবো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, দ্বিতীয়ত আসতেছে রেনাল পেন, তৃতীয়ত আসতেছে আমাদের আহ কি, যেটা বললাম, প্রেগনেন্ট মাদারদের লেবার পেন। অর্থাৎ লেবার পেন কিন্তু সবার আগে না। হ্যাঁ, যে বলি না যে বলা হয় লেবার পেন হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক বা পেইনফুল, অবশ্যই সবচেয়ে কষ্টদায়ক পেইনফুল, বাট অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস এর পেশেন্টটা সবচেয়ে আসলে, এটা হচ্ছে আপনার একেবারে আম, সবচেয়ে মানে হাইয়েস্ট ডিগ্রি অফ পেন। তারপর বলা হয় রেনাল কজের পেন গুলো হচ্ছে তার থেকে কম হাইয়েস্ট, বাট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আগে, তারপর রেনাল পেন, তারপর হচ্ছে আমাদের লেবার পেন, 3 নাম্বারের লেবার পেন। তাহলে অ্যান্সার হচ্ছে 26 এর সি। প্রাইমারি কমন কজ অফ হাইপার কোয়াগুলেবিলিটি। কমন কজের বলতে আমরা কি বুঝি? 1 নাম্বার হচ্ছে আমাদের কি, প্রোটিন সি এন্ড এস কিন্তু রেয়ার। হ্যাঁ, আর ভেরি রেয়ার এর মধ্যে কোনটা পড়ে? এই যে ডেফিসিয়েন্সি অফ সিস্টাথিয়ন বিটা সিনথাটেজ। আর প্রাইমারি কমন কজেস এর মধ্যে পড়বে কোনটা? 1 নাম্বার হচ্ছে আমাদের পয়েন্ট মিউটেশন ইন দ্য ফ্যাক্টর 5 জিন, অর্থাৎ আরেকটা হচ্ছে প্রথ্রম্বিন মিউটেশন। তারপর হচ্ছে আমাদের 8 নাম্বার ফ্যাক্টর, 9 নাম্বার ফ্যাক্টর, 11 নাম্বার ফ্যাক্টর এবং 1 নাম্বার ফ্যাক্টর। কিন্তু এটা পরে আসতেছে, ইনক্রিজ ফিব্রিনোজেনও আসে, কিন্তু এটা পরে আসতেছে। সবার আগে কোনটা? এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন ইন দ্য ফ্যাক্টর 5 জিন। এটা অ্যান্সার হচ্ছে, এটা সিঙ্গেল বেসড অ্যান্সার। আর প্রাইমারি কজ বলতে আসলে কোনটা বোঝায়? এটা বোঝায় আসলে জেনেটিক, অর্থাৎ জেনেটিক্যালি আমি একেবারে জেনেটিক ইনহেরিটেড যেটা আর কি। প্যাথোলজিক কন্ডিশন কজড বাই ইনক্রিজ ব্লাড ফ্লো কজিং ভাস্কুলার কনজেশন। হ্যাঁ, এটা কোনটা? ভাস্কুলার কনজেশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে ক্রনিক কনজেশন কোনগুলা? নাটমেক লিভার, ব্রাউন ইনডিউরেশন অফ লাং, তারপর কি আছে আপনাদের ব্রাউন ইনডিউরেশন অফ লাং, নাটমেক লিভার, তারপর হচ্ছে কার্ডিয়াক স্ক্লেরোসিস, তারপর হচ্ছে কনজেস্টিভ স্ক্লেরোসিস, আর এটা কি কার্ডিয়াক
কনজেস্টিভ স্প্লেনোমেগালি আর কার্ডিয়াক স্ক্লেরোসিস, তারপর স্টেসিস ডার্মাটাইটিস অফ লেগ, আরেকটা হচ্ছে সিডারোফাইব্রোটিক নোডিউলস। এগুলো কি আমাদের প্যাথোলজি কন্ডিশন কজড বাই ইনক্রিজ ব্লাড ফ্লো কজিং ভাস্কুলার কনজেশন। আর এমনিতে ভাস্কুলার কনজেশন না, এনি কনজেশন কোনটা হইতে পারে, সেটা হইতে পারে ব্রাউন অ্যাট্রোফি অফ লাং, আর একটা কি স্ট্রবেরি গল ব্লাডার, এই দুইটা। আর নাটমেগ লিভারটা মূলত কি, নাটমেগ লিভারটা হচ্ছে আপনার ইন ক্রনিক প্যাসিভ কনজেশন অফ লিভার। কি হয়, লিভারের যে সেন্ট্রাল যে রিজিয়নটা থাকে, এই সেন্ট্রাল রিজিয়নটা ব্রাউন রেড একটা কালার চলে আসে, এবং যেটা হয় যে ব্রাউন রেড কালার চলে আসে এবং স্লাইটলি ডিপ্রেসড থাকে, এবং সারাউন্ডিং যে টিস্যুটা থাকে, পেরিফেরিটা থাকে, এই সারাউন্ডিং টিস্যু আর পেরিফেরিটা কি হয়ে যায় আমাদের, এটা হয়ে যায় কি আপনাদের আনকনজেস্টেড ট্যান লিভার, আনকনজেস্টেড ট্যান লিভার। এবং কথাটা এইভাবেই লিখা যে ইন ক্রনিক প্যাসিভ কনজেশন অফ লিভার সেন্ট্রাল রিজিয়ন অফ দি সেন্ট্রাল রিজিয়ন অফ কনজেশন or hepatocyte, there is a brown red color which is slightly depressed due to necrosis of the কি হয় ওই জায়গাটা অর্গানো টিস্যু, and then which is surrounded by the peripheral region of uncongested tan liver। এই কথাটা মাথায় রাখবেন, 28-এর এই অ্যান্সার। Which is not histological feature of granulation tissue? New vascularization, true. Fibroblast proliferation, true. Infiltration of macrophage, true. Collagen fiber, এটাও true. Replacement of defected tissue, দেখেন রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টেড টিস্যু তো এটা একটা ফাংশন, তাই না? এটা কি এই সবগুলো দিয়েই কি চারটা ABCD, এই চারটা দিয়েই কিন্তু কি হচ্ছে আমার ডিফেক্টিভ টিস্যুটা রিপ্লেস করতেছে, রিপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের চারটা টিস্যু যে রিপ্লেসমেন্ট হচ্ছে, এটা মূলত হিস্টোলজিক্যাল কোনো ফিচার না, এটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফরমেশন হয়ে ওই জায়গাটার ফাংশন যে ডিফেক্টেড টিস্যুটা রিপ্লেসমেন্ট ঘটে। তাহলে 29-এর ই। লাস্ট কোশ্চেন যদি আমরা একটু দেখি, মোস্ট সিগনিফিক্যান্ট ইনভেস্টিগেশন ফর ডিআইসি, এটা কি ডি ডাইমার বলে আমরা একটা পড়েছিলাম যে ডিআইসি যখন আমাদের করোনা টাইম আসছিল, এই করোনা টাইমে আমরা কি করতাম, প্রত্যেকটা পেশেন্টের ডি ডাইমার চেক করতে দেওয়া হতো। অর্থাৎ ফিব্রিন ডিগ্রেডেটিং প্রোডাক্টস, যত বেশি ফিব্রিন ডিগ্রেডেটিং প্রোডাক্টস এর পরিমাণ বাড়বে, ডি ডাইমারের পরিমাণ বাড়বে, এর মানে হচ্ছে ডিআইসি সম্ভাবনা বেড়ে যায়। সিঙ্গেল একটাই তখন পরীক্ষা দিত, এফডিপি অথবা ডি ডাইমার। তাহলে 30-এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আমি চেষ্টা করেছি আপনাদের এখানে জেনারেল প্যাথোলজি এমন একটা চ্যাপ্টার, এর মধ্যে হিলিং এন্ড হেমোডাইনামিক্স এমন একটা চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং, এবং চাইলে আপনি এখান থেকে পড়ে আপনার শুধুমাত্র যে আসলে এই চ্যাপ্টারগুলো আসলে আমরা অনেক সময় ভাবি যে এমবিবিএস দের মনে হয় লাগে, কিন্তু না, দেখেন আমাদেরও কিন্তু জানতে হয়, বিকজ আমাদেরও কি হিলিং এন্ড হেমোডাইনামিক্স নিয়ে আমাদেরও জানতে হয়। বিকজ কেন, আমরাও কিন্তু কি আমাদের কি আমরা এক্সট্রাকশন করি না, তারপর এটা একটা হিলিং হয়, তাই না, রিপেয়ার হয়। তাহলে কি এটাও আমাদের জানার বিষয়। এবং সেকেন্ডারি হিলিং হয় আমরা যখন আমাদের টুথ সকেটের, সবসময় মনে রাখবেন এক্সট্রাকশনের পরে যে হিলিংটা হয় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হিলিং হয়ে থাকে সেখানে। তো এই জিনিসগুলো না জানলে তো আমরা পারবো না। তো যত ইন্টারেস্ট নিয়ে, হ্যাঁ যত ইন্টারেস্ট নিয়ে এনথুসিয়াজম নিয়ে আপনি পড়াটা পড়তে পারবেন জেনারেল প্যাথোলজিটাকে, আপনার আসলে ততই ভালো লাগবে, মনে করবে আমি আরো কত ডাইভ করব, এই পড়াটার ভিতরে আরো কত নিমগ্ন থাকবো, আরো কত ভিতরে ঢুকতে পারি। বিকজ জেনারেল প্যাথোলজি ইজ ভেরি ফান। আপনি যখনই এটার মধ্যে একটু ইন্টারেস্ট খুঁজে পাবেন, খুবই ভালো লাগবে আপনার, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ওকে, তাহলে আজকে আমাদের এখানেই আমাদের মোটামুটি কোশ্চেন সলভ হয়ে গেছে আর কি। ইনশাল্লাহ আগামী কোনো একটা চ্যাপ্টার ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।